সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি শ্রীমঙ্গলের চা বাগান দেখার জন্য। গাইজ, ঠিক শ্রীমঙ্গলে নয়, তবে শ্রীমঙ্গল থেকে খুব কাছে রয়েছি। আর আমি দাঁড়িয়ে রয়েছি একটা রাবার বাগানে। আরে তাহলে চা বাগান কোথায় গেল? গাইজ, আমি কিন্তু একদম মিথ্যা বলছি না, এটা হচ্ছে রাবার বাগান। আর রাবার বাগানের সাথে রয়েছে চা বাগান। দেখুন, বিশাল বিস্তৃত এবং মহা সৌন্দর্যের একটা জগৎ, মানে এক কথায় বিউটিফুল ওয়ার্ল্ড। এই হচ্ছে চা বাগান। আর চা বাগানের পাশে রয়েছে রাবার বাগান। আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক মাঝামাঝি, মানে আজকে আপনাদের দেখাবো দুইটা মহা সৌন্দর্য, এবং যার সৌন্দর্য আপনার মনে রয়ে যাবে অনন্তকাল। গাইজ, চা বাগানের সৌন্দর্য, রাবার বাগানের সৌন্দর্য, সেই সঙ্গে রয়েছে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি, জীবনযাপন, এবং দেখাবো এখানকার খুব সুন্দর একটা ঝিল, যে ঝিলে রয়েছে দারুণ দারুণ শাপলা ফুল, লাল শাপলা ফুল, বাংলাদেশের জাতীয় ফুল। কিন্তু এই ফুলটি দেখতে আসলেই দারুণ, এতটা দারুণ যা হয়তো সব এলাকাতেই এতটা দারুণভাবে ফুলগুলো ফুটে না। সো গাইজ, যাবো সেই ঝিলে, সেই সঙ্গে দেখাবো এখানকার আরো অনেক সৌন্দর্য। সো গাইজ, আজকের দুর্দান্ত ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণটা দেখবে। তাহলে চলুন ঘুরে দেখা যাক সেই সম্পূর্ণ সৌন্দর্য। লেটস গো। চা বাগানের উঁচু নিচু টিলার মতো সাজানো দারুণ একটি গ্রাম, আর এখান থেকেই শুরু এই অঞ্চলের চা বাগান। এখানে মুসলিম, হিন্দু সহ বেশ কয়েক জাতির 7 থেকে 8,000 মানুষ বাস করে। এখানে মসজিদ, মন্দির, স্কুল এবং স্থানীয় হাসপাতাল সহ দরকারি সবকিছুই আছে। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি এখানকার স্থানীয় একটি ছোট্ট হাটে। চারিদিকে চা বাগান, তার মাঝে এই দারুণ হাট। চা শ্রমিক এবং এখানকার স্থানীয়দের চাহিদার সবকিছুই এই হাটে মেলে। প্রত্যেক বুধবার এই হাট বসে, কারণ এই দিনেই দেয়া হয় চা শ্রমিকদের বেতন। এখানে 800 থেকে 1000 একরের বেশ কিছু চা বাগান আছে। বড় চা বাগানগুলো প্রায় 2000 থেকে 3000 একর পর্যন্ত বিস্তৃত। চারদিকে বিস্তৃত চা বাগান। আর এখান থেকে কিন্তু একটা আশ্চর্যের বিষয় যে আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে, এখান থেকে একটু সামনে গেলেই আমরা দেখবো যে রাবার বাগান। এই রাবার বাগান হয়তো অনেকে দেখেননি, আজকে আমি সেই রাবার বাগান ঘুরে ঘুরে দেখাবো। আর রাবার বাগানই নয়, এখানে রয়েছে অনেক কিছু, বিস্তৃতভাবে অনেক সৌন্দর্য রয়েছে চা বাগানে। এই সৌন্দর্যগুলো হয়তো একটা ভিডিওতে দেখানো কোনোভাবেই সম্ভব নয়। সো আমি প্রত্যেকটা সৌন্দর্য ঘুরে ঘুরে আপনাদেরকে আমি মানে ডিটেলসে দেখাবো, এবং আপনারা প্রত্যেকে সেই সৌন্দর্যগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। সো গাইজ, চলুন যাওয়া যাক সেই রাবার বাগানের দিকে। আমরা দেখছি চা বাগান, আর এই চা বাগান ঘুরে দেখতে দেখতে আমরা কিন্তু এক আশ্চর্য রকমের একটা পুকুর পাড়ে চলে এসেছি। এই পুকুর পাড়টা, পুরো পুকুর পাড়টা কিন্তু প্রচুর পরিমাণে শাপলা ফুলে ভরা, অনেক অজস্র শাপলা ফুল, লাল লাল শাপলা ফুল, কিন্তু দেখতে খুবই আশ্চর্যজনক। সেই ফুলগুলো আমরা অবশ্যই দেখব, এবং তারপরে দেখব রাবার বাগান। চলুন দেখবো সেই ফুলগুলো।
গাইজ, বাংলাদেশে অজস্র রকমের এবং বিভিন্ন জাতের ফুল রয়েছে, যে ফুলগুলো দেখতে অনেক অনেক সুন্দর। বাট এই শাপলা ফুলকেই কেন করা হলো জাতীয় ফুল? এই দৃশ্য না দেখলে আপনিও হয়তো আমার মতো বুঝতে পারবেন না যে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা কেন। একসঙ্গে এতগুলো লাল শাপলা ফুল দেখে আসলে আপনারও মন ভরে যাবে। গাইজ, দেখতে আসলেই অসাধারণ, আসলেই অসাধারণ, দুর্দান্ত। মানে এই সৌন্দর্য দেখে আমি আসলেই মোহিত হয়েছি যে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা কেন। আজকে সেই প্রশ্নের উত্তর অবশ্যই আমি পেয়েছি, আশা করছি আপনারাও পেয়ে যাবেন এই ফুলের দৃশ্যগুলো দেখে। রাবার বাগান বলেন আর চা বাগানে বলেন না কেন, এই শ্রীমঙ্গলের সৌন্দর্য সবকিছুই যেন আপনাকে গুলিয়ে দিবে, আপনার সময়কে এবং আপনাকে। আপনি কে, কি, কোত্থেকে এসেছেন, আপনি কি জাতির, সবকিছুই ভুলিয়ে দিবে এই বিশাল সৌন্দর্য। কারণ শ্রীমঙ্গলের এই বিস্তৃত চা বাগানগুলোর সৌন্দর্য যেন সবকিছুকে হার মানায়, আপনাকেও হার মানাবে। গাইজ, আমি আজকে যেখানে এসেছিলাম এই পুরো সৌন্দর্যটা আসলে আমি কখনোই ভুলতে পারবো না, কারণ এর সৌন্দর্যগুলো আসলে অত্যন্ত সুন্দর, যেগুলো হয়তো আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না বা পারিনি। অবশ্যই সেটা আপনারা বুঝে নেবেন নিজস্ব মেধা দিয়ে। চা বাগানের পাশেই অনেক জায়গায় চোখে পড়ে আরেক সবুজের সাম্রাজ্য, রাবার বাগান। সারি সারি উঁচু গাছ, সোজা কাণ্ড আর নীরব পরিবেশ রাবার বাগানকে দেয় আলাদা এক সৌন্দর্য। প্রথম দেখায় সাধারণ গাছ মনে হলেও এই রাবার গাছের ভেতরেই লুকিয়ে আছে এক অমূল্য সম্পদ, রাবারের আঠা, যাকে বলা হয় ল্যাটেক্স। রাবার গাছের বৈজ্ঞানিক নাম হেভে গ্রাসলেন্স। এটি মূলত উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মায়। বাংলাদেশের বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, পার্বত্য অঞ্চল ও কিছু পাহাড়ি এলাকায় রাবার বাগান দেখা যায়। গাছ বড় হতে সময় লাগে প্রায় কয়েক বছর, তারপর থেকেই আঠা সংগ্রহ শুরু হয়। রাবার গাছের কাণ্ডে বিশেষ কৌশলে হালকা কাঠ দেয়া হয়। এই কাঠ দেওয়ার অংশ থেকেই ধীরে ধীরে সাদা রঙের আঠা বের হয়ে আসে। নিচে লাগানো ছোট্ট পাত্রে সেই আঠা জমা হয়। খুব ভোরে বা ভোরের কাছাকাছি সময়ে এই কাজ করা হয়, কারণ তখন আঠার প্রবাহ সবচেয়ে ভালো থাকে। গাছের ক্ষতি না করে আঠা সংগ্রহ করাই একজন দক্ষ শ্রমিকের কাজ। রাবার গাছের আঠা বা ল্যাটেক্স দিয়ে অনেক দরকারি জিনিস তৈরি হয়। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় গাড়ির টায়ার বানাতে। রাবারের সিল, চপ্পল, বুট, শিল্প কারখানা, কাগজ বাঁধা বা অফিসের কাজে ব্যবহার করা হয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পাহাড়ি ঢালে ঢালে জেগে উঠে এক অনন্য সৌন্দর্য, চা বাগান। দূর থেকে দেখলে মনে হয় সবুজের গালিচা বিছানো আছে প্রকৃতির বুকে। হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস আর পাখির ডাক মিলেমিশে তৈরি করে এক শান্ত মনোরম পরিবেশ। এই চা বাগান শুধু চোখের আরাম নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ অংশ। গাইস, এখানে নূরজাহান, ফিনলে সহ বেশ কিছু উপবাগান এবং রিসর্ট রয়েছে। আপনার দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? খাইছেন? খাইছি কি খাইছেন দুপুরে? ভাত। ভাত কি দেখাইছেন? পাতি দিয়া, কি দিয়া? পাতা দিয়া। কি পাতা? চা পাতা দিয়ে?
চা পাতা দিয়া হ্যাঁ চা পাতা দিয়া কি বলেন? খাইছি। চানাচুর আছে, এই আলু আছে। ভিউয়ার্স, উনি মজা করতেছে, উনি বলছে যে চা পাতা দিয়ে উনি ভাত খাইছে। আসলে না, উনি কিন্তু মজা করছে, এটা তো আমরা বুঝতে পারছি যে উনি মজা করতেছে। আমরা চা তো পাতা উনি কিন্তু ভালো পাই। একজন কর্মী বা কর্মচারী এখানকার, উনি চা পাতা উঠাচ্ছেন। এখানে আমরা দেখলাম যে হাত দিয়ে উঠানো হচ্ছে, আবার অনেকে কিন্তু কেটে কেটে উঠাচ্ছে। না এখন যে পাতা শক্ত তুলতে পারি না তো। পাতা বেশি এখানে, পাতা ডাঁটা শক্ত আছে। ও ডাঁটা শক্ত। ডাঁটা শক্ত। ডাঁটা শক্তর জন্য মানে এটা দিয়ে কেটে নিচ্ছেন, আর নরম হলে এটা হাতে উঠানো হয়। আচ্ছা আচ্ছা। দাঁড়িয়ে রয়েছি মৃটিঙ্গা চা বাগানে। মানে এটা কিন্তু অনেক বড় এবং বিস্তৃত চা বাগান। এখানে কত হাজার একর চা বাগান রয়েছে সেটা হয়তো বা আমার জানা নেই। আসলে অ্যাকুরেটভাবে তথ্য পাওয়াটাও খুব দুষ্কর। যতটুকু জানি যে এখানে কিন্তু বিশাল বিস্তৃত, এবং আমি যতদূর সম্ভব আপনাদের দেখাচ্ছি যে এখানে অনেক দূর থেকে দূর পর্যন্ত, মানে যত দূর আপনার চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। এই চা বাগানের সৌন্দর্য কিন্তু আসলে খুবই দারুণ, যা আপনার মানে সময়কে কেড়ে নেবে। আপনি এখানে আসবেন কখন আর কখন যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। চা বাগানের সৌন্দর্যের মধ্যে আমি নিজেও হারিয়ে গেছি। সো গাইজ, মৃটিঙ্গা চা বাগানে আপনাদেরকে ওয়েলকাম করছি, এবং এই চা বাগানটা আমরা ঘুরে ঘুরে দেখবো। শুধু চা বাগান নয়, সামনে কিন্তু একটা গ্রাম রয়েছে যার নাম মৃটিঙ্গা ফাঁড়ি। তো সেই মৃটিঙ্গা ফাঁড়িতে আমরা যাব, সেই গ্রামটা ঘুরে ঘুরে দেখব। সেখানে একটা পাগলার মাজার রয়েছে, সেখানেও যাব। আর এখানকার যে স্থানীয় জনগণ, তাদের জীবনধারা, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো গাইজ, চলুন যাওয়া যাক সেই গ্রামে। চারদিকে চা বাগান আর মাঝখান দিয়ে মেঠো পথ। এই মেঠো পথ ধরে হাঁটতে আসলে খুবই দারুণ। বাংলাদেশে চা শিল্পের ইতিহাস বেশ পুরনো। ব্রিটিশ শাসনামলে সিলেট অঞ্চলে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। ধীরে ধীরে শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও হবিগঞ্জ এলাকায় গড়ে ওঠে অসংখ্য ছোট বড় এবং মাঝারি চা বাগান। আজ শ্রীমঙ্গল পরিচিত চায়ের রাজধানী নামে। দুটি পাতা একটি কুড়ি। চা তৈরির মূল রহস্য লুকিয়ে আছে দুটি পাতা একটি কুড়িতে। অভিজ্ঞ চা শ্রমিকরাই খুব যত্নের সঙ্গে এই অংশটুকু সংগ্রহ করেন। এই পাতাগুলো থেকেই তৈরি হয় সুগন্ধি ও স্বাদের চা। শ্রমিকদের দক্ষ হাত আর পরিশ্রম ছাড়া ভালো মানের চা কল্পনাই করা যায় না। ভিউয়ার্স, অনেকক্ষণ পরে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি এই ফাঁড়ি গ্রামে, মৃটিঙ্গা চা বাগানের মধ্যে। এই গ্রামটি চারিদিকে বিস্তৃত চা বাগান, মাঝখানে ছোট্ট একটি গ্রাম। এখানে কিন্তু মোটামুটি হিন্দু মুসলিম মোটামুটি 2 থেকে 3 ধরনের জাতি এখানে বসবাস করে। আমরা তাদের ঘরবাড়ি এবং তাদের জীবনযাপন সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। চলুন যাই গ্রামের মধ্যে।
মধ্যে কিন্তু কোথাও খাবার পানি নেই, এখানে খাবার পানির জন্য রয়েছে অন্য ব্যবস্থা, সেটা আমরা একটু দেখবো এখানে। যে একজন ব্যক্তি দেখুন যে দুইটা ড্রামে, ছোট ছোট ড্রামে পানি আনছে, এখানে কিন্তু খাবার পানি রয়েছে, পানিটা কিন্তু সুন্দরভাবে ঢাকা আছে যেন কোনো ময়লা না পড়ে। আর এই পানিগুলো এনে কিন্তু এখানে যতগুলো শ্রমিক বা কর্মচারী রয়েছে তাদেরকে কিন্তু খাওয়ানো হচ্ছে। তো চাচা, আপনার নাম কি? অচিন্ত। হ্যাঁ, অচিন্ত। অচিন্ত। হ্যাঁ, আপনি হিন্দু? হিন্দু। আচ্ছা, আপনি এখানে কাজ করেন? করি। কত বছর যাবত আপনি এখানে কাজ করেন? অনেক। তাও পাকিস্তান পিরিয়ড থেকে। পাকিস্তান পিরিয়ড থেকে আপনি এখানে কাজ করেন? ওনার বয়স তাহলে 72, মানে 72 বছর। আর উনি কিন্তু পাকিস্তান পিরিয়ড থেকে, মানে সেই ছোট থেকেই কিন্তু এই চা বাগানে কাজ করেন। আর আপনি কি শুরু থেকে এইভাবে পানি সরবরাহ করেন? আগে ছিলাম আমি, যে মনে করে যে চা গাছ যে নার্সারি করতো। নার্সারির? হ্যাঁ, নার্সারির মধ্যে গুটি রোপণ করতো এখানে। আচ্ছা, বৃক্ষরোপণ করতেন? হ্যাঁ। দাঁড়িয়ে আছি সব থেকে উঁচু পাহাড়ি চায়ের টিলা, মানে দেখতে পাচ্ছেন চারদিকে চা বাগান, এবং চা বাগানের যে উঁচু উঁচু পাহাড়ি টিলাগুলো রয়েছে সেই টিলে একদম ওপরে। বন্ধুরা, এখান থেকে দেখা যাচ্ছে চারদিকে বিস্তৃত চা বাগানগুলো, মানে দূর থেকে দূর পর্যন্ত শুধু চা বাগান আর চা বাগান। এখন কিন্তু লাঞ্চ টাইম, যারা চা বাগানে কাজ করেন তাদের এখন হচ্ছে দুপুরবেলা, মানে খাবার সময়। অনেকেই বসে এখানে আরাম করছেন, একটু জিরিয়ে নিচ্ছেন দিনের মধ্যভাগে। আর এটা আমি দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী বন দুর্গা মন্দির, মানে এই বিস্তৃত চা বাগানের মাঝখানে রাস্তার এক পাশে ছোট্ট একটা মন্দির। অনেকে চাইলে এখানে পূজাটা সেরে নেয়, আবার এখানে খাবারও সেরে নেয়। চা বাগানের নৈপথ্যের নায়করা হলেন চা শ্রমিকরা। রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা প্রতিদিন কাজ করেন। আসুন আমরা এই শ্রমিকদের প্রতি সম্মান দেখাই। গাইজ, আমার কথায়, আমার ভাষায় যদি কোনো ভুল থাকে, কোনো বেয়াদবি হয়ে যায়, অবশ্যই আমাকে ক্ষমা করবেন। অ্যান্ড প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ থাকছে, আমার নেক্সট ভিডিও হবে শ্রীমঙ্গলের অন্য কোনো প্রান্তে, বা সিলেটের অন্য কোনো প্রান্তে, অন্য কোনো সৌন্দর্য, অন্য কোনো নতুন স্থাপত্য বা চা বাগানে। গাইজ, যেখানে দেখব যে অবিরাম সৌন্দর্য, অত্যন্ত সেখানকার সৌন্দর্য, সেখানে আমি আপনাদের নিয়ে যাব। আর আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।